স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন প্রতুল রীতির কাহিনী অন্ধকারের গা বেয়ে। অন্ধকারকে অবলম্বন করেই আমাদের ভয় বেড়ে ওঠে, কিন্তু শুধুমাত্র অন্ধকারকে আমরা ভয় পাই না। আমরা ভয় পাই এমন কোনো ঘটনাকে যা অন্ধকারের মধ্যে ঘটেছিল, বা ধরুন এমন কিছু যা কেবল অন্ধকারের মধ্যেই দেখা যায়। আমাদের মনের অন্ধকার যখন আমাদের চারপাশের অন্ধকারের গায়ে মিশে যায়, তখনই জন্ম নেয় সেই ভয়। শুনতে থাকুন প্রতুল রীতির কাহিনী অন্ধকারের গা বেয়ে। সেদিন সকাল থেকেই আকাশখানা ঘন কালো মেঘে ছেয়েছিল, সেই সঙ্গে একটা গুমোট অস্থিরতা। চেম্বারে এমনিতেই তাই রোগীর আসা যাওয়া কমই ছিল। সকাল 9টা থেকে 12টা, আবার বিকেল 6টা থেকে 9টা, এই আমার ক্লিনিক খোলা থাকার সময়। মনেই হচ্ছিল আজ বেশ জোর কদমে বৃষ্টি না হয়ে ছাড়বে না, কিন্তু বিকেল অবধি সারা আকাশ জুড়ে সেই একই রকম ভারাক্রান্ত মেঘরাশি ছাড়া আর কিছুই দেখা গেল না। সন্ধে পড়তে হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়তে লাগলো। অতএব ফলস্বরূপ চেম্বারে রোগীর সংখ্যা প্রায় শূন্যে এসে পৌঁছল। আসলে আমি তো আর রেগুলার ডক্টর নই। আমার কাজ মানুষের মন নিয়ে, যাকে বলে মনোরোগ বিশেষজ্ঞ। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণও খানিক বাড়তে লাগলো। আমি আর কি করি, অলসভাবে চেয়ারে বসে পুরনো কিছু মেডিকেল জার্নালে চোখ বোলাচ্ছিলাম। ঘড়ি কাঁটা যখন 9টা ছুঁই ছুঁই, তখন এক প্রকার উঠেই পড়লাম। এমন বৃষ্টি বাদলার ওয়েদারে কাহা তোকার এমনভাবে বসে থাকা যায়? সবে ঘরের আলোখানা নেভাতে যাব এমন সময় ঠকঠক করে টোকা পড়ল আমার চেম্বারের দরজার বাইরে। এই সময় আবার কে আসলো? বিরক্তি সহকারেই বললাম, হ্যাঁ, কে? ভেতরে আসুন। কয়েক মুহূর্ত মাত্র। চেম্বারের দরজা ঠেলে আস্তে আস্তে ভিতরে ঢুকলেন এক ভদ্রলোক। বেশ লম্বা, রোগা ছিপছিপে চেহারা, তবে বর্তমানে সারা জামা কাপড় ভিজে গিয়েছে তার। ভেজা শরীর থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। মুখ চোখ খানিকটা ফ্যাকাশে। বাইরে খুব একটা খারাপ বৃষ্টি হচ্ছে না, তবে লোকটা এমন ভিজে ভিজে আসলো কেন? ছাতাটা তা আনেনি নাকি? আমি ব্যস্ত হয়ে পড়লাম। ইস, আপনি তো পুরো ভিজে গিয়েছেন দেখছি। এমন ঝড় জলের মধ্যে একটা ছাতা নিয়ে বেরোবেন তো? ভদ্রলোক ভাষা ভাষা চোখে আমার দিকে একবার তাকালো, তারপরে চুপ করে দাঁড়িয়ে রইল। নরম আলোয় অদ্ভুত রকম ছায়া পড়ছে তার মুখ চোখের নিচে। আমি উঠে পড়ে ঘরের এক কোণ থেকে একটা তোয়ালে এনে তার হাতে ধরিয়ে দিলাম। তোয়ালের স্পর্শে এতক্ষণে তার শরীরে যেন প্রাণ এলো। আমি আবার বললাম, নিন, গাটা মুছে বসুন এখানে। লোকটি আমার দিকে তাকিয়ে একবার হাসল, তারপর তোয়ালেটা নিয়ে মাথা মুখ মুছতে লাগলো। আমি আবার বসে পড়লাম আমার বসার চেয়ারে। বৃষ্টির তোড়টা বোধহয় বাড়ল এবার। ঝড় বৃষ্টির বেশ একটা শোঁ শোঁ আওয়াজ ভেসে আসছে কানে। ভদ্রলোক নিজের গায়ের জল মুছে দেখলাম দাঁড়িয়ে আছে। ওর দৃষ্টি আমার বসার পিছনের কাঁচের জানলাটার দিকে। কেমন যেন ঘোর লাগা সেই দৃষ্টি। এ কি রে বাবা, আচ্ছা জ্বালাতনে পড়া গেল তো। যাই হোক, আমি ওকে উদ্দেশ্য করে একটু জোর গলায় বললাম, হ্যাঁ বসুন এখানে। ভদ্রলোক আমার কথায় হুঁশ ফিরে পেয়ে বসে পড়লেন সামনে পেতে রাখা চেয়ারটার একটায়। হ্যাঁ, এবার বলুন তো দেখি, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? ভদ্রলোক অল্পক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর তার খসখসে ধরা গলায় অদ্ভুত একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন। এখানে অন্ধকার হয়ে যাবে না তো? আমি বললাম, না, এখানে কোনো অন্ধকার নেই। ভদ্রলোক আবার বললেন, তাহলে
লোডশেডিং হবে না তো? প্রতিদিন অনেক অদ্ভুত রোগী এবং তাদের উদ্ভট সমস্ত প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়, তাই নিজেকে সামলে নিয়ে বললাম, দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে বটে, তবে আমার চেম্বারে ইনভার্টার আছে, লোডশেডিং হলেও ভাবনা নেই। ভদ্রলোকের মুখে এবার কিছুটা স্বস্তির আভাস ফুটে উঠল। তারপর ধীর গলায় তিনি বললেন, একটা সমস্যা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। আপনার অনেক নাম শুনেছি, তাই ভাবলাম আমার এই সমস্যার যদি আপনি একটা সমাধান করতে পারেন। আমার কাছে যারা আসে তারা কিছু না কিছু প্রবলেম নিয়েই আসে, এটা কোনো নতুন কথা নয়। বললাম, আপনার সমস্যাটা ঠিক কি বলুন তো? লোকটি ফের একবার জানলাটার পানে তাকিয়ে তারপর মুখ ফিরিয়ে বললেন, ডাক্তারবাবু, আমি অন্ধকারকে ভয় পাই। আমি অবাক হলাম, সত্যি অদ্ভুত সমস্যা। বললাম, দেখুন অন্ধকারকে তো অনেকেই ছোটবেলায় ভয় পায়, তারপরে বড় হতে হতে আস্তে আস্তে সেই ভয়টা কেটেও যায়। কিন্তু ডাক্তারবাবু, আমার সেই ভয় কাটেনি, বরং যত বড় হয়েছি ওই ভয় আমার মধ্যে চেপে বসে গেছে। অন্ধকার মানে তো শুধু চারিদিক অন্ধকার নয়, বলুন। আলো আলো নিভে গেলেই ওরা আসে ওই বেহারা অন্ধকার আমাকে ক্রমাগত তাড়া করে চলেছে। ও আমাকে কিছুতেই ছাড়বে না। আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর দিকে। লক্ষ্য করলাম কথাগুলো বলতে বলতে ওর শরীরটা অল্প অল্প কাঁপছে। এরকম কেস নিয়ে আগে আমার কাছে কেউ আসেনি। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো। আমি সকৌতূহলে জিজ্ঞেস করলাম, একটু খুলে বলুন প্লিজ, কেন আপনার এত ভয় অন্ধকারকে? ঠিক কী কারণে? দেখুন, অনেক সময় হয় কি, অন্ধকারে থাকলে আমাদের অবচেতন মন না বেশ কিছু জিনিস ইমাজিন করে। তা আপনার ক্ষেত্রেও কি তেমনটাই? ভদ্রলোক আমার দিকে নিষ্পলকভাবে সেকেন্ড খানিক তাকিয়ে থাকলেন, তারপর আলতো গলায় বললেন, ডাক্তারবাবু, আপনি ভাবছেন বুঝি এসব আমার কল্পনা আছে? না, কল্পনা কিন্তু না, না 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 না, আমার কল্পনা নয়। অন্ধকারের মধ্যে ওরা সবাই মিলে আসে। ওরা আমার পিছু ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, না। বলতে বলতে ভদ্রলোক উত্তেজিত হয়ে উঠলেন। আমি কোনো মতে তাকে শান্ত করলাম খানিকটা। আসলে অনেকেরই এরকম অবসেশন থাকে। তারা ভাবে তারা বুঝি খুবই কঠিন কোনো বিপদে পড়ে আছেন, কিন্তু আসলে তারা মনের একটা অদ্ভুত দোলাচলে পড়ে থাকেন, সেখান থেকে বেরোতে পারেন না বলে তারা এরকম দোটানায় পড়ে থাকেন। তবে আমি তো ডাক্তার, আমার বিরক্তি সাজে না। শান্ত গলায় বললাম, আপনি বরং গোড়া থেকে বলুন, কেমন? মানে কি কারণে আপনার ডার্কনেসকে এত ভয় বলুন। ভদ্রলোক মৃদু হাসলেন, তারপর বললেন, সে তো বলবই। আপনাকে পুরোটা বলবো বলেই তো এই ঝড় জলের মধ্যে এতটা রাস্তা পেরিয়ে এসেছি। এতটা রাস্তা পেরিয়ে এসেছি। ভদ্রলোক মিনিট খানেক ভাবলেন। মনে হলো মনের মধ্যে সবকিছু গুছিয়ে নিলেন একবার। তারপর বলতে শুরু করলেন, হ্যাঁ,
আগে আগে আমার নামটা বলি। আমার নাম সুকুমার মিত্র। এখন আইডলার কাছে একটা পুরনো বাড়িতে থাকি। এই ভয়টা ডাক্তারবাবু আমার মধ্যে কিন্তু প্রথম থেকেই ছিল না, জানেন। শুরু হলো এই বাড়িতে আসার পর থেকে। আমাদের আদি বাড়ি ছিল কোচবিহারে। বাবার ছিল বদলির চাকরি। বেশি দিন একটানা কোথাও থাকা হতো না। আজ এই জায়গা তো কাল ওই জায়গা। তো ডাক্তারবাবু, হ্যাঁ, তো এরকমই কোচবিহার থেকে বাবার বদলি হলো কলকাতায়। আমার জন্ম 8 বছর অবধি বেড়ে উঠেছিল ওইখানেই। তারপর আমার ছোটবেলার বন্ধুদের পুরনো সব সাঁকড়ে ধরা স্মৃতিগুলোকে ছেড়ে চলে আসতে হলো এখানে। আমাদের ছোট পরিবার, আমি, মা, দাদা, বাবা আর ঠাকুমা। এখানে এসে উঠলাম আইডি তোলার ওই বাড়িতে। তারপর তারপর থেকেই এসে জুটল ওই ভয়। এইটুকু একটা না বলে ভদ্রলোক থামলেন। আমারও যথারীতি ভুরু কুঁচকে গেছে। ভদ্রলোক বললেন, একটু জল পাওয়া যাবে? গলাটা শুকিয়ে গেছে একদম। আমি আমার সামনে রাখা কাঁচের গ্লাসে রাখা জলটা এগিয়ে দিলাম সামনে। ভদ্রলোক এক নিঃশ্বাসে সেটা গলায় ঢেলে খানিক দম নিলেন। তারপর ফের বলতে শুরু করলেন, তো যা বলছিলাম, ছোটবেলা থেকেই আমি ছিলাম দুটো জিনিসের পোকা। এক, ফুটবল, আর দুই, গল্প শোনা। ঠাকুমাকে ফাঁকা পেলেই বসে যেতাম তার কাছে। গল্প না শুনে উঠবই না। এখানে আসার পর মাঠ আর ফুটবল দুটোরই ইতি ঘটল। মেঘ ঢাকা বাড়ির মাঝে মাঠের চিহ্ন কই। অর্থাৎ চেপে ধরলাম ঠাকুমাকে। সকালে, দুপুরে, রাতে শুয়ে শুয়ে শুনতে থাকলাম গল্প। ঠাকুমারও গল্পের ঝুলি অফুরন্ত। রূপকথা, উপকথা, দৈত্য, দানব কি নেই সেই ঝুলিতে। তবে আমার সবচেয়ে পছন্দ ছিল ভূতের গল্প। হ্যাঁ ডাক্তারবাবু, অদ্ভুত সেই গল্প। রাতের বেলা ঠাকুমার আঁচলে মুখ গুঁজে সেই গল্প শুনতে শুনতে গায়ে কাঁটা লেগে যেত। তো এইভাবেই দিব্যি কেটে যাচ্ছিল। একদিন সকালে একটা গন্ডগোলের খবর পাওয়া গেল, জানেন। বাবা বারান্দার ইজি চেয়ারে বসে চায়ের পেয়ালা হাতে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলেন। আমি আর দাদা অনতি দূরে বসে নিজেদের পড়া করছিলাম। এমন সময় কলিং বেলের ঘন্টা শোনা গেল। বাবা উঠে দরজা খুলে দিলেন। অচেনা ভদ্রলোক, ফর্সা, গোলগাল মুখ, শীতে করে চুল আঁচড়ানো। বাবাকে দেখে মৃদু হেসে নমস্কার করলেন। বাবা প্রতি নমস্কার করলেন। লোকটার গলাটা কেমন যেন ঘ্যান ঘ্যানে। বললেন, নমস্কার,
আমার চিনবেন না ঠিক, আমার নাম অমলেশ মাইতি। ওই যে সামনে বাড়িটা দেখছেন, ওইটি আমার বাড়ি। বলে হাত দেখিয়ে ইশারা করলেন। বাবা তাকে ভেতরে ঢুকিয়ে বসালেন। হাজির হলো এক পেয়ালা গরম চা। অমলেশ মাইতি ফোঁ দিয়ে অল্প চা মুখে দিয়ে বললেন, আরে আপনারা আমাদের নতুন প্রতিবেশী, আজকে ছুটির দিন, তাই ভাবলাম যাই গিয়ে একটু আলাপ টালাপ করে আসি। হ্যাঁ, এই তো সপ্তাহ দুয়েক এখানে এলাম। তা আমিও ভেবেছিলাম একটু দেখা সাক্ষাৎ করব, কিন্তু ঠিক করে সময় হয়ে ওঠেনি। তা আপনি যখন এলেন ভালোই হলো। তা তো ঠিকই, তা তো ঠিকই। তো মশাই, আপনারা তো এ বাড়িতে বেশ কয়েকখানা দিন হয়ে গেল, আপনারা কিছু দেখেননি তো? বাবার ভুরু কুঁচকে উঠল, সেই সাথে আমার কানও খাড়া হয়ে উঠল। মানে ঠিক বুঝলাম না, কি দেখবো? কোনো অস্বাভাবিক এমন কিছু? না, সেরকম কিছু তো দেখিনি টেখিনি। কেন বলুন তো? আপনি বাড়ি কেনবার সময় কিছু শোনেননি না? কই সেরকম তো কিছু। তা বছর 7 হবে মশাই। এখানে থাকতেন একজন অবাঙালি বিজনেসম্যান, ফ্যামিলি নিয়ে, স্বামী স্ত্রী আর তাদের বছর 27 থেকে 2 ছেলেমেয়ে। ছেলেমেয়েগুলো এমনি ভালোই ছিল, তবে বেজায় দুষ্টু। সারাদিন টোটো করে খেলে বেড়াতো ঘরের এদিক ওদিক। তো সেই সময় রোজকার সন্ধ্যেতে লোডশেডিং হতোই হতো। তা একদিন হলো কি, ওদের মা বাবা কোনো কারণে সন্ধ্যের সময় ঘরে ছিল না, যথারীতি বাচ্চাগুলো খেলছে। হলো কি, অন্ধকারে ছুটোছুটি করে খেলতে গিয়ে ওই পিছন দিকের সিঁড়িটায় ওইখান থেকে পড়ে গেল মেয়েটা। মাথায় লাগলো প্রচণ্ড চোট। আর ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে ছুটলো বাড়ির বাইরে অন্ধকার। গলির বাইরে বেরিয়ে ছুটে যাচ্ছিল, হঠাৎ অন্ধকারের বুক চিরে কোত্থেকে একটা 4 চাকা গাড়ি প্রচণ্ড জোরে আসছিল, ধাক্কা মারলো সোজা সেই ছেলেকে। জোর ব্রেক কষেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। আওয়াজ শুনে আমরা সব বেরিয়ে এসে দেখি এইরকম রক্তারক্তি কাণ্ড। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু বাঁচানো গেল না। দুটোকেই না, একটা অন্ধকার সন্ধ্যায় কেড়ে নিল 2 ফুটফুটে প্রাণকে। অমলেশ মাইতি থামলেন। বাবার চোখ গোল গোল। আমিও পড়া ছেড়ে তখন কোকরাসে গল্প গিলছি। বাবা বললেন, তারপর? তারপর আর কি, ছেলে মেয়ের অকাল অবসানের দুঃখে ওদের মা বাবা এ বাড়ি ছেড়ে দিল। তারপর অনেকদিন এ বাড়ি খালি পড়েছিল। একদিন দেখা গেল একজন নতুন দম্পতি বাড়িখানা কিনেছে। প্রথম কিছুদিন তো ঠিকই ছিল, তারপর শোনা গেল বাড়ির লোকজন অস্বাভাবিক সব জিনিস দেখছে। কখনো দেখা যায় অদ্ভুত ছায়া, কখনো অদ্ভুত জিনিস শোনা যায়। বাড়িতে কোনো বাচ্চা ছিল না, অথচ তারা মাঝে মাঝেই শুনতে পেত ছোট ছেলে মেয়ের হাসাহাসি, হুটোপাটির শব্দ। এসব কাণ্ড দেখে ভয় চটে বাড়ি ছেড়ে দিল ওরা। তার কিছুদিন বাদে আরও একটা ফ্যামিলি এলো, তারা ওই একই ওরকম সব অদ্ভুত কাণ্ড দেখলো, তারাও ছেড়ে পালালো। বাড়িটার নাম তাই খারাপ ছিল এতদিন। আপনারা যখন বলছেন কিছু দেখেননি শোনেননি, তখন তো মিটেই গেল। সব বানানো গল্প ছিল বোধহয়, লোকে পোষায় না, চলে যায়, ভুলভাল রটিয়ে যায়। অমলেশ মাইতি থামলেন এত দূর বলে। আর এক কথা 2 কথা বলে তিনি বিদায় নিলেন। কিন্তু আমার মনের মধ্যে, ডাক্তারবাবু শুনছেন, আমার মনের মধ্যে তখন কেটে গেল ওই কথাগুলো। হ্যাঁ
কেমন যেন শিরশির করতে লাগলো জানেন। তারপর থেকে বাড়িখানাতে কেমন যেন ভয় লাগতে আরম্ভ করলো। সেই সাথে অন্ধকারকে। একটু অন্ধকার দেখতে পেলেই ছুটে চলে যেতাম ঠাকুমা না হলে মায়ের কাছে। আমি যখনকার কথা বলছি তখন ওই এলাকায় মোটামুটি লোডশেডিং লেগেই থাকতো। একদিন সন্ধেবেলা হবে, ঘরেতে মা নেই, দাদাকে নিয়ে টিউশন টিচারের কাছে গেছে। আমি আমার ঘরে বিছানায় বসে খাতায় এসব আঁকিবুকি কাটছিলাম। পাশের ঘরে শুয়ে ঠাকুমা, বাতের ব্যথায় কাবু। এমন সময় আমাকে চমকে দিয়ে ঘরের বিজলি বাতিটা প্রথমে বার দুই চিকচিক করলো, তারপর টপ করে নিভে গেল। ডাক্তারবাবু আছেন তো? মুহূর্তের মধ্যে গোটা ঘরখানাকে ক্রাশ করলো বেশ কালো অন্ধকার। আমার বুকটা হঠাৎই ধক করে উঠল। পাশের ঘর থেকে ঠাকুমার গলা ভেসে এলো, শুকু, একবার এদিক পানে আয় না। আমি এক দৌড়ে হাজির হলাম সেখানে। ব্যথায় কষ্ট পাচ্ছেন খুব। আমি যেতে ঠাকুমা কাতর কণ্ঠে বললেন, বাতিটা শেষ হয়ে গেছে, নিচের ঘরের দেরাজের মধ্যে আছে, একটু নিয়ে আয় না বাবা। বাতি নিয়ে আসতে হবে? তাও আবার নিচ থেকে। আমার গলা যেন শুকিয়ে এলো। ঘরের বাইরে কালো তিলের মতন গহন অন্ধকার। আস্তে আস্তে সিঁড়ির দিকে পা বাড়ালাম আমি। তারপর এক পা করে পা দিলাম সিঁড়ির ধাপে। ডাক্তারবাবু, আমার সারা শরীর ভয়ে কাঁপছে তখন। মাথার মধ্যে ঘুরছে অমলের সময় তীর বলা ঘটনাগুলো। আমি এই অন্ধকারের মধ্যে যেন ওদের অস্তিত্ব অনুভব করতে পারছি। ওরা যেন ছুটোছুটি করে খেলে বেড়াচ্ছে। কয়েক ধাপ সিঁড়ি নেমেছি, এমন সময় গাড়ির কাছে কিসের যেন একটা ঠান্ডা ঠান্ডা নিঃশ্বাস পেলাম। আমার শরীর তখন ভয়ে কাঠ। ধীরে ধীরে ঘাড় ফেরালাম পেছনে, কিন্তু একরাশ তাল তাল অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। মনকে বোঝালাম, এসব মনের কল্পনা, ভূত বলে কিছু হয় না, মনের ভুল। কথাটা ভাবছেই মনটা অনেকটা শান্ত হয়ে এলো। ততক্ষণে অন্ধকারে চোখটা সয়ে এসেছে। বড় বড় পায়ে নেমে এলাম নিচে। সিঁড়ির নিচে রান্নাঘর, তার উল্টো দিকের ঘরে দেরাজ, ভেজানো দরজা ছিল। আমি আস্তে করে ধাক্কা দিতে আমাকে আবার চমকে দিয়ে একটা বিকট শব্দ করে দরজার পাল্লাখানা ফাঁক হলো। এখানেও সেই চাপা অন্ধকার। আমি পা দিলাম ভেতরে। হঠাৎ একটা বিদঘুটে পোড়া গন্ধ আমার নাকে এসে লাগলো, বিশ্রী গন্ধ। হাতড়ে দেরাজটা খুললাম। আন্দাজে গোটা কতক বাতি বের করলাম, কিন্তু এমন সময় আমার ঘাড়ের কাছে সেই ঠান্ডা নিঃশ্বাসটা আবার এসে লাগলো। যে ভয়টাকে এতক্ষণ সামাল দেওয়ার চেষ্টা করছিলাম সেটাই আবার ধাক্কা মারলো আমাকে। অন্ধকারেরও একটা নিজস্ব গন্ধ থাকে জানেন ডাক্তারবাবু। তাকে সাপের মতো একরকম শিরশিরানি, ঠান্ডা অবশ করে দেওয়া অনুভূতি। আমার মনে হতে লাগলো আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি পেছন ফিরলেই তাকে দেখতে পাবো। ওটা কি জানি না, তবে ওটা মানুষ নয়, ওটা অন্য কিছু।
কিছু নরকের দাঁড় থেকে উঠে আসা কোনো শয়তান লুকিয়ে রয়েছে অন্ধকারের ঘেরাটোপে। ক্রমাগত সে আমাকে ইশারা করে চলেছে, তাকা, পেছনে তাকা, একটিবার তাকা। আমার আমার রক্ত জল হয়ে আসছে। অন্ধকারের মধ্যে তখন ঠুকঠুক করে কাঁপছি। কি অন্ধকার, কি কষ্টকর। মনে হলো যেন এবারে জ্ঞান হারিয়ে ফেলবো। সেই বিশ্রী গন্ধ তখনও নাকে আসছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এমন সময় আমাকে বাঁচিয়ে দিল ঘরের বাতিটা। দপ করে জ্বলে উঠল সেটা। কারেন্ট ফিরে এসেছে। আমার গা হাত পা তখন ঘামে ভিজে গিয়েছে। ডাক্তারবাবু, এই অবধি বলে সুকুমার মিত্র ফের থামলেন। ওনার চোখগুলো অস্বাভাবিক রকমের গোল গোল হয়ে উঠেছে। মুখ শুকনো, দ্রুত লয়ে শ্বাস ওঠানামা করছে। কপালের রগগুলো দপদপ করে উঠছে। ওনার মধ্যে এই অন্ধকারের প্রতি ভয়টা যে মারাত্মকভাবে চেপে বসেছে তাতে কোনো সন্দেহ নেই। মনে মনে ভাবার চেষ্টা করলাম, হতে পারে সুকুমার বাবুর নিক্টোফোবিয়া বা স্কটফোবিয়া এরকম কিছু স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। নিক্টোফোবিয়া বা স্কটফোবিয়া হলে এ ধরনের মানসিক সমস্যা, ফিয়ার অফ দ্য ডার্ক, যাকে বলে অন্ধকারের প্রতি চরম ভীতি, এটা হয়। মেইনলি লক্ষ্য করা যায় বাচ্চাদের মধ্যে। হতে পারে ঠাকুমার কাছে থেকে শোনা ওই সমস্ত বিভিন্ন ভূতের গল্প আর অমরেশ মাইতির বলা ওই দুর্ঘটনা, এই সব কিছুই সুকুমার বাবুর মাথায় বিশ্রীভাবে চট পাকিয়ে গেছে, যার ফলে তার মাইন্ড বিভিন্ন জিনিসপত্র হ্যালুসিনেট করছে। ওর শরীরী লক্ষণ কিন্তু ওই রোগেরই সিমটমস বোঝাচ্ছে। এরকম রোগীরা কিন্তু একটু ডেসপারেট হয়। নিজেদের গল্প সত্যি বানানোর জন্য আশ্রয় নেয় আরও অনেক মন গড়া গল্পের। সুকুমার মিত্রের ব্যাপারটা ঠিক কতটা কি সেটা জানার জন্য আরও খানিকটা কথা বলা দরকার। সুকুমার মিত্রের ভাষা দৃষ্টি আমার দিকে ফেরানো। আমি বললাম, তারপর? আপনি বলছেন অন্ধকার আপনার পিছু নিয়েছে, মানে সেটা কিরকম? সুকুমার বাবু ঘাড় নাড়লেন, বললেন, হ্যাঁ, পিছুই তো নিয়েছে। একটু আলোর আড়াল হলেই সে যেন কিলে খেতে আসে। সেদিনেই সেই সন্ধ্যের পর আমার জীবনটাই পাল্টে গেছে ডাক্তারবাবু। একদিনের ঘটনা বলি। স্কুলে পড়ি তখন। অনেকদিন বাড়িতে লোডশেডিং জাতীয় কিছু হয়নি। একদিন সন্ধ্যেবেলা আমি ঘরে বসে পড়াশোনা করছি, মা নিচে রান্নাঘরে। দাদা এতক্ষণ আমার কাছে বসে কিছু পড়ছিল। এমন সময় নিচে গেল কি যেন করতে। আমি এক মনে পড়ছি, এমন সময় ঘরের বাতিগুলো আবার চিকচিক করে উঠল। আমার বুকখানা তখন টিপ টিপ করছে। স্থিরভাবে তাকিয়ে থাকলাম আলোর দিকে, কিন্তু সব স্বাভাবিক। সবে বইয়ের দিকে চোখ দিয়েছি, এমন সময় আমাকে চমকে দিয়ে ঘরের লাইটটা জপ করে নিভে গেল। মুহূর্তের মধ্যে গোটা ঘরখানা ঘিরে ফেললো আমাকে। কালো জমাট বাঁধা তরল অন্ধকার। আমার হৃদস্পন্দন এবার দ্রুত হয়ে উঠেছে। কিছুক্ষণ সব চুপচাপ, কোথাও কোনো আওয়াজ নেই। না না, মিথ্যেই ভয়। ঠিক সেই সময় দরজার কাছ থেকে পাওয়া গেল পায়ের আওয়াজ। খুব হালকা পায়ে কেউ যেন ঘরে এসে ঢুকছে। আমি সচকিত হয়ে উঠলাম। পায়ের শব্দটা আস্তে আস্তে ঘরের কোণের দিকে গেল, তারপর থেমে
ভাবলাম দাদা এসেছে ঘরে। আমি জোর গলায় ডাকলাম, দাদা দাদা, কিন্তু ডাক্তারবাবু ও প্রান্ত থেকে কোনো প্রত্যুত্তর নেই। আমার মনের সেই চাপা ভয়টা আরো একবার চেপে বসতে থাকলো। ঘরেতে কেউ আছে, তার অস্তিত্ব পাওয়া যাচ্ছে বটে, কিন্তু সে দাদা নয়, সে অন্য কেউ। অন্ধকারের কাবে এসেছে কেউ এই বাড়িতে, এই ঘরে। একটা চাপা ফিসফিসানি আমার কানে এসে পৌঁছাচ্ছে। কেউ ডাকছে আমাকে, বলছে তার দিকে তাকাতে। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম, কিন্তু এ কি, এ তো আরো অন্ধকার। জমাট বাঁধা শীতল শূন্যতায় সেই অন্ধকার থেকে ক্রমাগত কেউ আমাকে বলে চলেছে, তাকা তাকা, এদিকে তাকা। আমার কান করছে, ঘামে ভিজে উঠেছে আমার সারা শরীর। পায়ের শব্দটা আলতো আলতো করে আমার দিকে এগিয়ে আসছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি সে এগিয়ে আসছে আমার দিকে। শব্দটা আমার বিছানার কাছে এসে থেমে গেল হঠাৎ। চাপা আওয়াজটা এখনো ভেসে আসছে। আমি চোখ খুললেই বোধহয় দেখতে পাবো তার রক্ত জল করা জোড়া চোখ। সে ডাকছে আমাকে, ডাক্তারবাবু। আমি চোখ খুলবো, আমাকে চোখ খুলতেই হবে। আর পারছি না, পারছি না। সুকুমার মিত্রের সারা গা হাত পা ঘামে ভিজে গেছে। তার শূন্য দৃষ্টি প্রমাণ দিচ্ছে সে হারিয়ে গেছে সেই আগের সময়। আমি আর থাকতে পারলাম না। একটা বিকট চিৎকার করে লুটিয়ে পড়লাম বিছানায়। পরে জ্ঞান ফিরতে দেখলাম আমি শুয়ে আছি মায়ের কোলে। মা, দাদা, ঠাকুরমার উদ্বিগ্ন চোখ আমাকে ঘিরে। আমার কবজিখানা ধরা ডাক্তার কাকার হাতে। ডাক্তার কাকা আমাকে বেশ কিছুক্ষণ পরীক্ষা টরীক্ষা করে উঠে পড়লেন। যাওয়ার সময় বলে গেলেন, ভয় পাওয়ার কিছু নেই। হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতেই ভয় পেয়ে বোধহয় ওই সামান্য ফেইন্ট হয়ে গেছিল। একটা ওষুধ দিচ্ছি, ওটা খাওয়াও, আর পারলে ওকে অন্ধকারে থাকতে দিও না। ডাক্তার কাকা বলে চলে যাওয়ার পর মা আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সুকু, কি হয়েছিল বাবা? অমনভাবে ভয় পেয়েছিলিস কেন? আমি আর কি বলি, কি বলবো ওদের? ওরা বিশ্বাস করবে যে অন্ধকারের বুক ফুঁড়ে অজ্ঞাত কেউ এখানে এসেছিল? কে মানবে আমার কথা? পাগল ঠাউরাবে। আমি আমতা আমতা করে কেবল বললাম যে অন্ধকারে হঠাৎ ভয় পেয়ে অমন চিৎকার করে ফেলেছিলাম। সে যাত্রায় সব মিটে গেল। এরপর থেকে প্রায়ই এমন ঘটনা ঘটতে লাগলো। প্রথম দিকে যখন ঘরের জানলা দরজা খোলা রেখে ঘুমাতাম, পাশে দাদা শুলে তেমন মনে হতো না, কিন্তু যখন একা শুতাম মনে হতো জানলার ওপারে কালো আঁধারের গভীর থেকে ভয়ঙ্কর একজোড়া চোখ আমার দিকে নিবদ্ধ। আমি চাইতে পারতাম না। কোনো মতে বালিশে মুখ গুঁজে রাতটা কাটিয়ে দিতাম। কিন্তু কাহা তো কেমন সহ্য করা যায় ডাক্তারবাবু? তাই ঘরের জানলা বন্ধ করে শুতে থাকলাম। সেই সাথে ঘরে জ্বালিয়ে রাখলাম একটা ছোট পাওয়ারের নাইট ল্যাম্প। ঘরের লোক অদ্ভুত দৃষ্টিতে আমায় প্রশ্ন করছিল কি ব্যাপার। আমি উত্তর দিতে পারিনি। কি উত্তর দেব ওদের? কি উত্তর দেওয়া যায়? এরপর আমার গলা দিয়ে ভেসে আসে প্রশ্নখানা,
বাইরের বৃষ্টির তেজ আরও খানিকটা বেড়েছে। অন্ধকার জানলার দিকে একবার তাকিয়ে ফের বলতে শুরু করলেন সুকুমার মিত্র। এরপর থেকে ভয়টা খানিক কমে আসতে লাগলো। আমিও নিশ্চিন্ত হলাম। সবই আমার মনের খেয়াল, অল্প বয়সের মন গড়া কল্পনা। কিন্তু সেটা যে নয় তা পরে বোঝা গেল। আস্তে আস্তে আমরা বড় হতে থাকলাম। আমি ভর্তি হলাম ইউনিভার্সিটিতে। ইতিমধ্যে দাদাও বেশ ভালো একটা চাকরি পেয়ে গেল। বাড়িতে খুশির মেজাজ। বছর খানেকের মধ্যে দাদার বিয়ে স্থির হলো। মেয়ের বাড়ি সেই কালনায়। তোড়জোড় আরম্ভ হলো। দেখতে দেখতে বিয়ের দিনও এগিয়ে আসতে থাকলো। বিয়ের দিন সকাল সকাল বেরিয়ে পড়া গেল সদল বলে। হাসি মজা খুনসুটিতে ভরপুর টাটা সুমো ফাঁকা রাস্তার মাঝ দিয়ে নিশ্চিন্ত মনে ছুটতে লাগলো। বুঝতে পারিনি কলকাতা থেকে এত দূরেও সেই অন্ধকারের আগন্তুক এসে হানা দেবে। সারাটা দিন বেশ ভালোভাবে কেটে গেল। গ্রামের দিকে বিয়ে বাড়ি, তাই রাত 10টা সাড়ে 10টার মধ্যে নিমন্ত্রিতদের আনাগোনা একেবারে কমে এলো। শেষ ব্যাচে আমরা বরকনের একেবারে নিকট আত্মীয়রা বসলাম খেতে। খাওয়া দাওয়া শেষ হলে পর কনের বাড়ির একটা নির্দিষ্ট ঘরে বাসর জায়গার ব্যবস্থা হলো। সন্ধ্যে থেকেই 2-1 পশলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছিল। রাত বাড়তে এতক্ষণে বৃষ্টির তেজও খানিকটা বাড়তে থাকলো। আমার বুকে হঠাৎ একটা চাপা দুশ্চিন্তা হানা দিতে লাগলো। এই পাড়া গায়ে যদি কারেন্ট চলে যায়। খাওয়া দাওয়ার পর বসার ঘরে বেশ কয়েকজন বসে গল্প টল্প শুরু করা গেল। সেই সঙ্গে নতুন বরকনেকে ধরে চটুল রসিকতা। খাওয়াটা মনে হয় একটু চাপই হয়ে গেছিল, তাই শরীরে একটা অস্বস্তি অনুভব করলাম। কি করি ভাবলাম, বারান্দার ওদিকটা একটু পায়চারি করে এলে মন্দ কি। সেই ভেবে বারান্দার দিকে গেলাম। ঘরের ভেতরটা গুমোট হয়েছিল। বারান্দার ওপারে বেশ বৃষ্টি পড়ছে। তার জোলো হাওয়া গায়ে লাগতে শরীরটা বেশ চাঙ্গা হয়ে উঠল। বারান্দার রেলিংয়ে মুখ রেখে বাইরের আবহাওয়া দেখছি। এমন সময় যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। আমাকে চমকে দিয়ে বাড়ির সমস্ত আলোগুলো দপ করে এক ঝটকায় নিভে গেল। লোডশেডিং। মুহূর্তে অন্ধকারে জবনিকা নেমে এলো যেন। এ বাড়িখানা এতক্ষণ বিয়ে বাড়ির আনন্দে মশগুল ছিল। হঠাৎ সারা বাড়ি জুড়ে নেমে এলো শূন্য নিস্তব্ধতা। প্যান্টের পকেটে হাত দিয়ে দেখি মোবাইলটা নেই। মনে পড়ে গেল চার্জ শেষ হয়ে যাওয়ায় একটা ঘরে চার্জে বসিয়ে এসেছিলাম সেটা। আমার বুকের ভেতর ততক্ষণে হাতুড়ি পিটতে শুরু করেছে কেউ। বাইরের অন্ধকারে মোড়া বিষণ্ণ কালো সবুজ গাছগাছালির দল যেন গিলে খেতে আসছে আমাকে। আমি সভয়ে পিছিয়ে এলাম। ধীর পায়ে বাড়ির ভেতরের দিকে পা বাড়ালাম, কিন্তু না, এখানে তো আরো ঘন অন্ধকার। এতক্ষণে আমার কানে ফিস করে কেউ যেন কিছু বলে যাচ্ছে। অন্ধকারের ঘেরাটোপ পেরিয়ে এখানে এসে উপস্থিত হয়েছে অন্ধকার জগতের অতিথিরা। আমি তাদের অস্তিত্ব পাচ্ছি না। অনেকে মিলে জাপটি করে ঘিরে ফেলেছে গোটা ঘরখানাকে। তাদের গায়ের একরকমের পোড়া বিশ্রী গন্ধ আমার নাকে ঠেকছে। কানে এক রোলে কিছু বলেই চলেছে তখন থেকে। ঘরের বাতাস ভারী হয়ে আসছে। ওরা সংখ্যায় আরো বেশি, আরো বেড়ে চলেছে। ওদের গায়ে আমার গা ঠেকে যাচ্ছে। সাপের মতো শীতল পিছল স্পর্শ। আমার সারা শরীর অবশ হয়ে আসতে চাইছে। না, সবাই কোথায় গেল? কেউ একটা আলো জ্বালাতে পারছে না? আর কিছুক্ষণ এখানে থাকলে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। আমি দ্রুত আন্দাজে ঘরের দরজার দিকে ছুট লাগালাম, কিন্তু দরজা চৌখাটে পা আটকে হুড়মুড়িয়ে পড়লাম মেঝেতে। জ্ঞান হারাবার আগে মুখ থেকে একটা অদ্ভুত গোঙানি ভেসে এলো কেবল।
জ্ঞান ফিরতে দেখি বাড়ির সব লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে। আলো ফিরে এসেছে। দাদা আমার মুখে জলের ছিটে দিয়ে চলেছে। ওর কৌতূহল ভরা মুখ থেকে প্রশ্ন ভেসে এলো। কি হয়েছিল রে শুকু? অমন করে চৌকাঠের সামনে পড়েছিলি কেন? কি আর বলি, এতগুলো লোকের সামনে কি বলা যায়? বললাম অন্ধকারে দেখতে না পেয়ে চৌকাঠে পা আটকে পড়ে গেছি। তারপর থেকে ডাক্তারবাবু এমনটা প্রায়ই ঘটে। যখনই আলো নিভে যায়, চারিদিক অন্ধকার হয়ে যায়, তখনই ওরা সদল বলে আসে। শোয়ার সময় আলো জ্বেলে শুই, হাতের কাছে রেখে দিই টর্চ কিংবা মোবাইল। এক মুহূর্ত অন্ধকার হলেই ওগুলোকে ব্যবহার করি। একটা জবে ঢুকেছিলাম, কিন্তু নাইট শিফট করতে হবে বলে ছেড়ে দিয়েছি। বেশ কয়েকজন ডাক্তারের কাছে গেছি, কিন্তু ওরা কিছুই করতে পারেনি। ডাক্তারবাবু, আপনার খোঁজ পাওয়া মাত্রই মনস্থির করে নিয়েছিলাম আপনার কাছে আমাকে আসতেই হবে। আপনি আমার শেষ ভরসা ডাক্তারবাবু। বাড়ি থেকে আপনার চেম্বারে আসতে অবধি অন্ধকারের মূর্তিমান বিভীষিকাগুলো আমার পিছু নিয়েছে। ওরা আমাকে কিছুতেই ছাড়বে না। মনে হচ্ছে ডাক্তারবাবু আমি পাগল হয়ে যাব। ওরা আমাকে নিয়ে যাবে ওদের সাথে, ওদের অন্ধকারের রাজত্বে। আমার পালাবার পথ নেই ডাক্তারবাবু, আমার পালাবার পথ নেই। পালাবার পথ নেই ডাক্তারবাবু, পালাবার পথ নেই। বলে সুকুমার বাবু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। বুঝতে পারলাম তার মানসিক অবস্থা অত্যন্ত সঙ্গীন। তার মনের ভয় আস্তে আস্তে তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। ডাক্তারবাবু, আপনি কিছু একটা করুন, না হলে ওরা এখানেও চলে আসবে। আপনি শান্ত হন, কেউ আসবে না এখানে। আমি বলছি কেউ আসবে না। বলি আমি জলের গেলাসটা তাকে এগিয়ে দিলাম। তিনি খানিকটা জল গলায় ঢেলে কিছুটা শান্ত হলেন বলেই মনে হলো। বাইরের বৃষ্টিটা আরো বেড়েছে মনে হলো। হাওয়ার শোঁ শোঁ আওয়াজ ঘরের ভেতরেও ঝাপটা মারছে। এমন সময় আমাদের চমকে দিয়ে প্রবল শব্দ করে একটা বাজ পড়ল, আর প্রায় সঙ্গে সঙ্গে ঘরের সমস্ত লাইটগুলো নিভে গেল। সাথে সাথে সারা ঘরখানাকে মুড়ে ফেলল নিশ্ছিদ্র অন্ধকারের চাদরে। ডাক্তারবাবু, আলোখানা বলে চুপ করে গেলেন সুকুমার মিত্র। কি মুশকিল, আলো যাওয়ার আর সময় পেল না। কিন্তু আমার তো এই চেম্বারে ইনভার্টার আছে, কারেন্ট গেলেও আলো নেভার তো প্রশ্ন নেই। তবে কি ইনভার্টারের ব্যাটারি ফেল করলো? আমি হাত বাড়িয়ে সুইচ বোর্ডে সুইচগুলো পটপট করে মারতে থাকলাম, কিন্তু আলো জ্বলল না। সুকুমার বাবু, আপনি আপনি একদম ভয় পাবেন না, কিছু হবে না। আমি আছি এখানে, ওকে? একদম শান্ত হয়ে বসে থাকুন, আমি দেখছি কি করা যায়। আমি পকেট হাতে মোবাইলটা বার করতে চাইলাম, কিন্তু মোবাইলটা কোথায়? টেবিলটা একবার হাতড়াতে যাব এমন সময় ফের আর একবার বিকট শব্দ করে বাজ পড়ল একটা। ওই এক মুহূর্তেই দেখতে পেলাম সুকুমার মিত্রের মাথাটা ঝুঁকে রয়েছে নিচে। কোনো শব্দ নেই ওদিক থেকে। আমি ডাক দিলাম, সুকুমার বাবু, সুকুমার বাবু। ওদিক থেকে কেবল একটা খসখসে শব্দ ভেসে এলো। খ্যানখ্যানে সে আওয়াজ যেন ভেসে আসছে অনেক দূর থেকে। ওরা এখানেও এসে গেছে ডাক্তারবাবু, ওরা আমাকে নিতে এসেছে। ওদের দেখতে পাচ্ছেন না? ওই তোরা কি
কি সুন্দর, ওরা ঘরের মধ্যে একে একে এসে দাঁড়াচ্ছে। ওই দেখুন না, দেখুন ডাক্তারবাবু। এই অন্ধকারের মধ্যে এমন একজন অদ্ভুত রোগীর সঙ্গে এমন পরিবেশে একা একা আমার বুকটাও কেঁপে উঠল। ঝট করে মুখ ফিরিয়ে তাকালাম চারিদিকে, না, কাউকে দেখতে পেলাম না। কেবল তাল তাল কালো অন্ধকার। মনে হচ্ছে বুঝি আরো ঘন হয়ে আসছে সেই অন্ধকারের স্রোত, আরো ঘন হয়ে আসছে। ওরা এসে গেছে ডাক্তারবাবু, আপনি দেখতে পাচ্ছেন না? শুনছিলেন প্রতুল রীতের কাহিনী অন্ধকারের গা বেয়ে। গল্প পাঠে কৌশিক, বিভিন্ন চরিত্রে সায়ক, নীল, বর্ণিশা এবং আমি তমা। শব্দগ্রহণে নীলাভ, আবহ নির্মাণে সায়ন।